সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, তোমাদের এখানে একটা সৃজনশীল প্রশ্নের জন্য একটা ছক দেওয়া আছে। এটা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধন এ অধ্যায় থেকে এই প্রশ্নটা। এটা এত বেশি গুরুত্বপূর্ণ রসায়ন বিজ্ঞানের প্রত্যেকটি ছাত্রের জন্য, এবং সৃজনশীলটা এই অনুপাতে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা। দেখো এখানে প্রশ্নটা, এখানে ছকটাতে দেখো এ বি কমে গেছে, সি এবং ডি আবার বাড়তেছে, তারপরে ই কমে গেছে, এফ এবং জি। এটা হলো ই, এফ এবং জি। এটা কি? আয়নীকরণ শক্তি। এই এ বি সি ডি ই এফ জি এগুলোর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 4, 5, 6, 7, 8, 9 এবং 10। অর্থাৎ এক্স অক্ষে আছে পারমাণবিক সংখ্যা, আর ওয়াই অক্ষে আছে আয়নীকরণ বিভব, আয়োনাইজেশন পটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পটেনশিয়াল কাকে বলে সেটা তোমরা জানো, তোমরা নবম দশম শ্রেণী থেকে পড়ে আসতেছ। সেটা হলো পরমাণু যখন গ্যাসীয় অবস্থায় থাকবে অ্যাটমটা, তখন তার বাইরের শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, ওইটাই হবে ওই মৌলটির আয়নীকরণ বিভব, এবং তৎক্ষণাৎ মৌলটি ধনাত্মক চার্জে চার্জিত হবে। এই পদ্ধতিতে ইলেকট্রন অপসারণ করা হয়, অর্থাৎ উচ্চ স্তরে ইলেকট্রনটা নিয়ে যাওয়া হয়। এই জন্য এটা শোষণ হারি বিক্রিয়া। অপরদিকে এটা একটা আয়নীকরণ বিভবের শক্তি লাগে, মৌলটি ধনাত্মক রূপান্তর হয়। এখন এই ছকটাতে এদিকে আয়নীকরণ বিভব বোঝাচ্ছে, এদিকে পারমাণবিক সংখ্যা। এখন প্রশ্নটা হইল, এই উদ্দীপকের উপরে অক্সিজেনের তৃতীয় ইলেকট্রনটা এবং সর্বশেষ ইলেকট্রনটা, এই দুটি ইলেকট্রনের উপরে পরিবর্জন নীতি প্রয়োগ করতে হবে। আর 2 নম্বরটা হইল, ঘটা হইল, এই উদ্দীপক থেকে আয়োনাইজেশন পটেনশিয়াল যে ক্রম পরিবর্তন হয় এবং কিছু কিছু জায়গায় যে ব্যতিক্রম হয়, এই ব্যতিক্রমগুলোর ব্যাখ্যা করতে হবে। তো দেখো প্রথম প্রশ্নটা, অক্সিজেনের তৃতীয় এবং সর্বশেষ ইলেকট্রন, তাতে আমরা পরিবর্জন নীতি প্রয়োগ করব। তো গ নম্বরটাতে আসি আমি। অক্সিজেন 8 এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1। অর্থাৎ ইলেকট্রনটা এখানে ভেঙে ভেঙে দেখালাম, pxy, অর্থাৎ px, p-তে 4টা আর এদিকে 4টা, 8টা ইলেকট্রন। এখন এটা হলো তৃতীয় ইলেকট্রন, অর্থাৎ s এর 1 এবং 1, তাহলে এই ইলেকট্রনটা হলো, এটা হলো তৃতীয় ইলেকট্রন। আর সর্বশেষের ইলেকট্রন, এখানে p-তে 2টা ইলেকট্রন আছে, তাহলে এই এই ইলেকট্রনটা, এটা হলো সর্বশেষ ইলেকট্রন। এখন বলা হচ্ছে এই সর্বশেষ ইলেকট্রনটাতে এবং তৃতীয় ইলেকট্রনটাতে, এই দুটি ইলেকট্রনের মধ্যে
পরিবর্জন নীতি প্রয়োগ করতে হবে। তো আমরা দেখি এটাতে n এর মান হইল 2 এটাতে, আর l এর মান হচ্ছে যেহেতু s তাহলে 0, আর l 0 হলে m হবে 0। যেহেতু একটা ইলেকট্রনের কথা বলা হচ্ছে তাহলে s ইকুয়াল টু হচ্ছে +½ এটা হলো তৃতীয় ইলেকট্রনটা। তারপর সর্বশেষ ইলেকট্রনটা পিতে যেটা আছে সেটা হলো n এর মান হলো 2, পি যেহেতু আছে তাহলে l এর মান হলো 1, আর m এর মান হইল যেহেতু একটা ইলেকট্রন m এর মান 0, অর্থাৎ এখানে l এর মান 1 হইলে 0 +-1 হয় 3টা ইলেকট্রন, যেহেতু একটা ইলেকট্রন m এর মান 0, আর s এর মান হচ্ছে -½ তাহলে দেখা যাচ্ছে যে এটাও যদি +½ দিই আমরা, তাহলে এখানে দেখা যাচ্ছে এই n এর মান আর m এর মান একই, কিন্তু l এর মান আলাদা। পরিবর্জন ওইটাই বলছে যে দুটি ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার উপর যদি প্রয়োগ করা হয় তাহলে কখনোই 4টা ইলেকট্রনের মান, এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান এক হবে না। যদি দুটি এক হয়ে যায় অবশ্যই একটি আলাদা হবে। এখানে দেখো এই দুটো একই হয়ে গেল, এই দুটো একই হয়ে গেল, কিন্তু এটা আলাদা, এটা আলাদা। এখানে l এর মান 0, l এর মান 1, যেহেতু এখানে s এখানে p, তাহলে এই দুটো মান আলাদা। এটা মান একই, এটা মান একই, কিন্তু এই মানটা আলাদা। এটাই হলো পরিবর্জন নীতি। তাই বলা হচ্ছে 4টি কোয়ান্টাম সংখ্যায় দুটি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না। যদি এক হয়েও যায় তবে একটা অন্তত ডিফারেন্স হবে, আলাদা হবে, তাহলে পরিবর্জন নীতি প্রয়োগ হয়ে গেল। এখন আমরা দেখাই 2 নম্বর প্রশ্নটাতে, ঘটাতে কি বলছে। আমরা জানি, মনে রাখিও, পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে আইরকন শক্তি ক্রমান্বয়ে বাড়ে, এটা সাধারণ আলোচনা। পর্যায় সারণী যদি বাম থেকে ডানে যাই, যেমন 4 থেকে 10-এ যাব, তাহলে আইরকন শক্তি সংজ্ঞা অনুযায়ী বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে কোনোখানে বাড়ছে আবার কমছে, আবার এই দুটো বাড়ছে এখানে আবার কমে গেছে, এই দুটো আবার ঠিকই বাড়ছে। তাহলে এই ব্যতিক্রমটা কেন দেখি আমরা। এ মৌলটা হইল 4, সেহেতু এটা হলো বেরিলিয়াম। এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4। তারপরে হচ্ছে বোরন 5, তাহলে 5-এর আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 এবং 2p1। আবার এখানে ডি এর ইলেকট্রন বিন্যাস করি, ডি এর হইল 7, মানে নাইট্রোজেন, 1s2 2s2 2px1 2py1 2pz1। তারপরে হচ্ছে ই হইল অক্সিজেন, এটা হচ্ছে 1s2 2s2 2px2 2py1 2pz1। এটা হইল যথাক্রমে এ, এটা যথাক্রমে বি, এটা হলো ডি, এটা হলো ই। তাহলে আমরা এ এবং বি এই দুটো আলোচনা করি। এই দুটাতে দেখা যাচ্ছে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তি স্তর S পরিপূর্ণ, আর বেরিলিয়ামের বোরনের
অপূর্ণ। আমরা জানি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে তার ইলেকট্রন অপসারণ করা খুব কঠিন ব্যাপার। কাজেই এই এর আয়নীকরণ শক্তি বেশি, কিন্তু যেহেতু বাম থেকে ডানে যাচ্ছে বির বেশি হওয়ার কথা, কিন্তু বিতে দেখা যাচ্ছে অপূর্ণ, পি অপূর্ণ, বাইরে একটি ইলেকট্রন। সুতরাং এই ইলেকট্রনটা অপসারণ করা ওইটা তুলনায় খুব সহজ। অতএব এর আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু কমে গেছে। দেখা গেছে যে বোরনের আয়নীকরণ বিভব 900 আর এটা হলো 800। এর হলো 900 কিলো জুল, এটা হলো 800 কিলো জুল। কমে যাচ্ছে পার মোল। তাহলে বোরন অর্ধপূর্ণ হওয়াতে, তার আয়নীকরণ অপূর্ণ হওয়াতে তার আয়নীকরণ বিভব কম বেরিলিয়ামের তুলনায়। এবার চলে আসে আমরা একই ব্যাখ্যা নাইট্রোজেনের ক্ষেত্রে। অর্ধপূর্ণ অর্থাৎ পিএক্স একটা, পিওয়াই একটা, পিজেড একটা, অর্ধপরিপূর্ণ। সুতরাং এর আয়নীকরণ শক্তি হইল যথাক্রমে, এর আয়নীকরণ শক্তি যথাক্রমে 1403 আর 1300 কিলো জুল। তাহলে এটার আয়নীকরণ শক্তি ইলেকট্রন অপসারণ করতে নাইট্রোজেনের অক্সিজেনের কি হচ্ছে, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কম হওয়া সত্ত্বেও তার আয়নীকরণ শক্তি বেশি। এই যে নাইট্রোজেনের বেশি কিন্তু অক্সিজেনের কম, কারণ অক্সিজেন পিতে দুটো অপূর্ণ, এটা অপূর্ণ, এটা অর্ধপরিপূর্ণ, এটা পিতে অপূর্ণ, অর্ধপরিপূর্ণ না, অপূর্ণ। সুতরাং এখানে ইলেকট্রন অপসারণ করা সহজ। কাজেই অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, অক্সিজেনের কমে গেছে, 1300 কিলো জুল হয়ে গেছে। আর নাইট্রোজেনের বেশি হওয়ার কথা ছিল, নাইট্রোজেনের কমে গেছে। এই নাইট্রোজেনের বেশি আছে, অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, অক্সিজেনের কমে গেছে। কেন? নাইট্রোজেন 7 এ হইল অর্ধপরিপূর্ণ, এই জন্য এখান থেকে ইলেকট্রন অপসারণ করা যাচ্ছে না, শক্তি লাগতেছে। আর অক্সিজেন এর কমে গেছে, এর বেশি হওয়ার কথা ছিল, কারণ নাইট্রোজেনের পরে অক্সিজেন, নাইট্রোজেন 7, অক্সিজেন 8। কথা বলা হয়েছে যত পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে, বাম থেকে ডানে যাবে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি হবে, অর্থাৎ অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, অক্সিজেন কমে গেছে, কারণ সে অর্ধ অপূর্ণ বা অর্ধ পরিপূর্ণ নয়। পিতে তার দুটি ইলেকট্রন আছে, একটাতে পরিপূর্ণ, একটা করে ইলেকট্রন, পিএক্স একটা, পিওয়াই একটা। আর নাইট্রোজেনের অর্ধ পরিপূর্ণ, এই জন্য তার আয়নীকরণ শক্তি বেশি, তার কম হওয়ার কথা ছিল, তার আয়নীকরণ শক্তি বেশি, 1403 কিলো জুল। এই হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা তোমাদের বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন বোর্ডের জন্য, সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা জেনে রাখতে হয়। আবার এভাবে আসে যে বেরিলিয়ামের তুলনায় বোরনের আয়নীকরণ শক্তি কম কেন? আবার থাকে অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি কেন? এটাও যেরকম আসে এটাও ওই রকমই আসে। অর্থাৎ বোরনের তুলনায় বেরিলিয়ামের তুলনায় বোরনের বেশি হওয়ার কথা, কিন্তু বোরনের কম, বেরিলিয়ামের বেশি। ঠিক তেমনি অক্সিজেনের বেশি হওয়ার কথা নাইট্রোজেনের তুলনায়, নাইট্রোজেনের বেশি, অক্সিজেনের কম।
এটার মনে রাখিও, পরিপূর্ণ বা অর্ধ পরিপূর্ণ বিন্যাস হলে ইলেকট্রন অপসারণ করতে একটু কষ্ট লাগে, বেশি শক্তি প্রয়োগ করতে হয়। আর অর্ধপূর্ণ বা অপূর্ণ থাকলে একটু কম শক্তি লাগে। এই কথা দুটো মনে রাখলেই অর্ধ পরিপূর্ণ বা পরিপূর্ণ, অর্ধ অপূর্ণ বা পরিপূর্ণ নয়, অপূর্ণ, অর্ধ অপূর্ণ বা পরিপূর্ণ নয়, এই কথাগুলো মনে রাখলেই এই প্রশ্নগুলো উত্তর দেওয়া যায়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তোমরা এটা ওই অধ্যায়ের আয়নীকরণ শক্তির বিভবে ওখানে পাবে, বুঝে রাখলেই তোমরা লিখতে পারবে। আমার বিশ্বাস। তোমাদের সকলকেই ধন্যবাদ।